প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও কামনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গত ক্লাসে আমি অষ্টম শ্রেণী বিষয় গণিত ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন নিয়ে আলোচনা করছি। পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো 10 পর্যন্ত আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস দেখাইছি। আজকে 11 থেকে শুরু করব। তো দেখো, পারমাণবিক সংখ্যা, নাম, প্রতীক, ইলেকট্রন বিন্যাস, যোজনী। তো 11 নম্বরে হলো সোডিয়াম। সোডিয়ামকে প্রতীক হিসেবে Na লেখা হয়, কারণ হলো আন্তর্জাতিকভাবে সোডিয়ামের নাম দেওয়া হয়েছে নাট্রিয়াম। যাই হোক, নাট্রিয়ামে আন্তর্জাতিক নাম দেওয়ার কারণে সোডিয়ামের প্রতীক হলো Na। সোডিয়ামের প্রতীক Na। বাংলা আমরা বলি সোডিয়াম, আন্তর্জাতিকভাবে এর নাম পড়তে হবে নাট্রিয়াম। তো নাট্রিয়ামের পারমাণবিক সংখ্যা 11। 11 মানে হলো এর ইলেকট্রন সংখ্যা 11। প্রথম কক্ষে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে হলো 10টা। আরো একটা ইলেকট্রনের দরকার, সেটা যাবে তৃতীয় কক্ষে। তাহলে তৃতীয় কক্ষে ইলেকট্রন আরেকটা হবে, মোট 11। তৃতীয় কক্ষ ইলেকট্রন 8টা থাকতে পারবে, সর্বোচ্চ 18টাও থাকতে পারবে। তবে এখন তৃতীয় কক্ষে ইলেকট্রন একটা, তৃতীয় কক্ষে তার শক্তি স্তর 8টা হতে অনেক দূরে এবং শক্তি স্তর থাকবে কম। সেই জন্য সে একটা ইলেকট্রন ছেড়ে অন্য পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। সেই জন্য সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তার যোজনী হলো 1 বা 1। আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারি 1s2 2s2 2b6 3s1। তারপরে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা আমরা একটু দূরে নিয়ে নিই। ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তার ইলেকট্রন বিন্যাস হবে প্রথম কক্ষে 2টা, তারপরের কক্ষে 8টা। হলো 10টা। আরো 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন যাবে তৃতীয় কক্ষে। তৃতীয় কক্ষে 2টা ইলেকট্রন আমরা ধরে নিলাম, তাহলে মোট 12টা। এবং এর আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2। মোট 2 আর 6 8, 8 এর 2 10, 10 2 12। তো তার তৃতীয় কক্ষে ইলেকট্রন আছে 2টা, সেই জন্য তার যোজনী হবে 2। তারপরে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 13। প্রথম কক্ষে 2টা ইলেকট্রনের বেশি বসতে পারবে না। তৃতীয় কক্ষে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষে আরো 3টে ইলেকট্রন থাকে, 1 2 3। তৃতীয় কক্ষে তার ইলেকট্রন 3টা, অষ্ট পূরণ হইতে আর 5টা দরকার। সে 3টে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, সেজন্য তার যোজনী হলো 3 বা 3। ইলেকট্রন বিন্যাস আমরা লিখব 1s2 2s2 2p6 3s2 3p1 2 2 4 10 12 1 13।
তারপরে আমরা সিলিকন, একটু নিচে নিচে লিখবো আমরা। 14 নম্বরে সিলিকন, সিলিকন অ্যাসাইড। সিলিকনের প্রতীক অ্যাসাইড। প্রথম কক্ষে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষে 4টা ইলেকট্রন। কার্বনের মতো এর যোজনী 4। এটা আমরা লিখব 1s2 2s2 2p6 3s2 3p2 2 2 4 10 10 আর 4 14। কার্বনের মতোই শেষের স্তরে তার ইলেকট্রন 4টা, সেই জন্য যোজনী 4 বা 4। এবার আসি আমরা 15 নাম্বার। নাম্বার অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 15 নাম্বার হলো ফসফরাস। ফসফরাস পি লেখা হবে, প্রতীক ইলেকট্রন বিন্যাস 15, পারমাণবিক সংখ্যা 15, সেই জন্য তার ইলেকট্রন সংখ্যা হবে 15। প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, মোট 10টি, আর হলো তৃতীয় কক্ষে হবে 5টি। 3 4 5। আমরা লিখতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p3 2 4 10 10 আর 5 15। তার যোজনী হলো, যেহেতু শেষ কক্ষে তার ইলেকট্রন আছে 5টা, অষ্টক পূরণ হতে তার আরো 3টে ইলেকট্রন দরকার, সেই জন্য যোজনী 3 বা 3। 16 নম্বরে সালফার। সালফার ধরা হয় প্রতীক অ্যাশ। পারমাণবিক সংখ্যা 16 নম্বরে হলো সালফার। তোমরা ক্লাস 8ম শ্রেণীতে 18টা মূলের ধারণা দেওয়া হয়েছে, 18টা অন্তত তোমরা মুখস্থ করে নিবে এবং ইলেকট্রন বিন্যাস আমার সাথে সাথে বারবার লিখবে, পড়বে, তাহলে মুখস্থ থাকবে। 16 নম্বর হলো সালফার। সালফারের প্রতীক হলো অ্যাশ। প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 10 10 আর হলো 6টা থাকবে। তৃতীয় কক্ষে তার 6টা, 3 4 5 একে 6। আরে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p4 10 10 আর 6 16। যেহেতু শেষ কক্ষে তার ইলেকট্রন আছে হলো 6টা, অষ্টক পূরণ হতে আরো 2টে ইলেকট্রনের দরকার, সেই জন্য তার যোজনী 2 ধরা হয়। নগ্ন ক্ষেত্রে সালফারের 3টা যোজনী হয়, 2 4 6। যাই হোক, আমরা এখানে যোজনী ধরবো 2। 17 নম্বরে ক্লোরিন। ক্লোরিন লেখা হয় প্রতীক Cl। যে কোনো মূলের প্রতীক 2 অক্ষরের যদি হয়, প্রথম অক্ষর বড় হাতে, তারপরের অক্ষর থাকবে ছোট হাতে।
আর যদি অক্ষর একটা থাকে তাকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। যাই হোক, ক্লোরিন 17 নাম্বার, তার ইলেকট্রন সংখ্যাও 17, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে থাকবে হলো 7টা। 1 2 3 4 5 6 7। আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p5। অর্থাৎ শেষ কক্ষে তার অষ্টক পূরণ হতে আর একটা ইলেকট্রনের দরকার, সেজন্য ক্লোরিনের যোজনী ধরা হবে 1 বা 1। এখন আমরা একটা উদাহরণ দিই। ফসফরাস যখন ক্লোরিনের সাথে যুক্ত হয়, ফসফরাস ক্লোরাইড, ক্লোরিনের যোজনী হলো 1, ফসফরাসে আসবে, আর ফসফরাসের যোজনী হলো 3, ক্লোরিনে যাবে। তো আমরা 1 আর লিখি না, ফসফরাস ক্লোরাইড লিখতে এইভাবে লিখি। আবার ক্লোরিন যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, হাইড্রোজেন আর ক্লোরিন যদি যুক্ত হয়, তাহলে ক্লোরিনের যোজনী 1 হাইড্রোজেনে, হাইড্রোজেনের যোজনীও 1 ক্লোরিনে যাবে। তো আমরা 1 1 না লিখে HCl লিখবো। এটা হলো হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইভাবে একটি মূলের সাথে আরেকটি মূল যুক্ত হয়ে যৌগ গঠন করে, যৌগের অণু গঠন করে। এবার আসি আমরা 18 নাম্বার। 18 নাম্বারটা হলো আর্গন। নাম্বার আর্গন। আর্গন Ar, পারমাণবিক সংখ্যা 18। তাহলে অবশ্যই ধারাবাহিক মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, প্রতীক যদি জানা থাকে সহজে ইলেকট্রন বিন্যাস করা যায় এবং তাদের যোজনী ধারণাও আমরা সহজে বের করে নিতে পারি। সেই জন্য পারমাণবিক সংখ্যা, প্রতীক অবশ্যই মনে রাখতে হবে। ধারাবাহিক কোন মৌলটির পরে কোন মৌলটি আছে, পর্যায় সারণীতে যেভাবে সাজানো আছে সেইভাবেই আমাদের মুখস্থ করতে হবে। বর্তমানে এই মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাস অনুসারে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। আগে পরমাণুগুলোকে তাদের ধর্ম হিসাবে সাজানো হয়েছে, কিন্তু তখন অনেক ভেজাল ছিল, তারপরেও সাজানো যায় না। আধুনিক বিজ্ঞানে পরমাণুগুলোকে বা মৌলগুলোকে তাদের ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজানোর কারণেই অনেকটুকু সুবিধা হয়েছে। যার কারণে ইলেকট্রন বিন্যাস হিসাবে এখন পরমাণুকে সাজানো হয়। যাই হোক, আর্গন হলো 18, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষেও 8টা। তাহলে কয়টা হলো মোট? হলো 10। প্রথম কক্ষে 2 2 আর 10, 10 আর 8 16। 8 হলো প্রথম কক্ষে আর্গন 18, প্রথম কক্ষে হলো 2টা, তৃতীয় কক্ষে 8টা, 8 2 10, 10 আর হলো 8 18টা। অর্থাৎ তৃতীয় কক্ষে তার ইলেকট্রন সংখ্যা পূর্ণ থাকে, যার কারণে সে অন্য মূলের সাথে সহজে যুক্ত হয় না, বা যুক্ত করতে হলো অনেক চাপ প্রয়োগ করে অন্য মূলের সাথে যুক্ত করতে হয়।
যাই হোক, আমরা লিখতে পারবো যে এর বাইরে যেহেতু এর ইলেকট্রন সংখ্যা পূর্ণ আছে শেষ কক্ষপথে, সেই জন্য তার ইলেকট্রন দরকার হয় না বলেই যোজনী শূন্য। এবং আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। আমরা লিখতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কত হলো 8 8 আর 10 18। 19 নাম্বার পটাশিয়াম। পটাশিয়াম হলো কে, আসলে এটা আন্তর্জাতিকভাবে নাম রাখা হয়েছে কেলিয়াম। পটাশিয়ামের আন্তর্জাতিকভাবে কেলিয়াম, সেই জন্য প্রতীক হিসাবে কে ধরা হয়। তাহলে প্রথম কক্ষে 2টা ইলেকট্রন, তারপরে কক্ষে 8টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 8টা। এখানে এসে চতুর্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে। আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। যেহেতু তার সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অন্য মূলের সাথে যুক্ত হতে পারে, সেই জন্য তার যোজনী 1। আমরা একটা উদাহরণ দিতে পারি। পটাশিয়াম যখন ক্লোরিনের সাথে যুক্ত হয়, ক্লোরিনের 1 পটাশিয়ামের 1 ক্লোরিনে, আমরা এক এক না লিখে পটাশিয়াম ক্লোরাইড লিখতে পারি। পটাশিয়াম যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়, পটাশিয়ামের যোজনী 1 অক্সিজেনের 2 পটাশিয়াম অক্সাইড, আমরা এইভাবে লিখতে পারি। তো মৌলগুলো একটা আরেকটার সাথে তাদের যোজনীর ভিত্তিতে যুক্ত হয়ে অণু গঠন করে, অর্থাৎ বিভিন্ন যৌগের অণু গঠন করতে পারে। 30 নাম্বার হলো ক্যালসিয়াম। Ca। প্রথম কক্ষে 2টা ইলেকট্রন, তারপর কক্ষে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষেও 8টা ইলেকট্রন, এবং চতুর্থ কক্ষে 2টা ইলেকট্রন। অর্থাৎ শেষ কক্ষে তার মাত্র 2টি ইলেকট্রন আছে, অষ্টপূর্ণ হতে বহু দেরি, সেই জন্য সেই 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে অন্য যৌগের সাথে যুক্ত হতে পারে, এবং সেই জন্য তার যোজনী 2। ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p3 2p6 3s2 3p6 4s2। কত হলো 2 6 8 8 8 16 16 আর 4 20। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমরা ধীরে ধীরে অন্তত 10টা 15টা করে যদি মৌলগুলো মুখস্থ করি, তাদের পারমাণবিক সংখ্যা মুখস্থ করে রাখতে পারি, তাহলে যে কোনো মৌলের পরমাণু আমরা ইলেকট্রন বিন্যাস সহজে দেখাতে পারবো। আর ইলেকট্রন বিন্যাস জানা থাকলে আমি যোজনীগুলো সহজে মুখস্থ করতে পারবো। যোজনী জানা থাকলে যে কোনো সংকেত, আমরা যে কোনো যৌগের সংকেত লিখতে পারবো। তাই অবশ্যই আমাদের ইলেকট্রন বিন্যাস জানা থাকতে হবে, শিখতে হবে। এবং পরবর্তী ক্লাসে আমি এই সংকেত নিয়ে আলোচনা করব, কিভাবে সংকেত গঠন করে, তার সাথে যৌগমূলক নিয়ে আলোচনা করব। যৌগমূলকের বিভিন্ন ধারণা তোমাদেরকে দিব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।